ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হক রোস্টিং, যেটা টেড হিউজের লেখা, সেটা আমি তোমাদের লাইন বাই লাইন আজকে পড়িয়ে দেবো। এর আগে বলি তোমাদের দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73, এটা তোমাদের আমি আলোচনা করে দিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, যারা আগেকার ভিডিও দেখোনি সেটা তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আজকে আমি তোমাদের হক রোস্টিংটা লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আগে বলি হক রোস্টিং, যেটা লিখেছেন টেড হিউজ। তিনি ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ কবি। তিনি ইংল্যান্ডের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি 1930 সালে 17 আগস্ট পশ্চিম ইয়র্কশায়ারের মাইথামরেডে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন উইলিয়াম ইউজ এবং মায়ের নাম ছিল এডিথ ইউজ। তার বাবা, যিনি বিলি নামে পরিচিত ছিলেন, পেশায় একজন ছুতোর। হিউজ শৈশবে গ্রামাঞ্চলে বড় হন এবং ছোটবেলা থেকে প্রকৃতি ও পশু পাখির প্রতি তার গভীর ভালোবাসা ছিল। পরবর্তীকালে এই প্রকৃতি প্রেম তার কবিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তিনি মেক্সিবোরো গ্রামার স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পেমব্রোক কলেজে অধ্যয়ন করেন। শুরুতে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়তেন, কিন্তু পরে বিষয় পরিবর্তন করে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দ্য হক ইন দ্য রেন, যেটা প্রকাশিত হয় 1957 সালে। এই বইটি তাকে খ্যাতি অর্জন এনে দিয়েছিল। তারপর তার অন্যতম জনপ্রিয় কবিতা হক রোস্টিং, তিনি এটা সংকলন করেছিলেন। এরপরে আসি, তিনি ছিলেন খুবই পশু পাখির প্রতি তার প্রেম এবং আবেগপ্রবল ছিলেন। এর জন্য তিনি 1984 সালে যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েটে তিনি রাজকবি হিসাবে নিযুক্ত হন এবং সেখানে আমৃত্যু অবধি সেখানে তিনি অলঙ্কৃত করেছিলেন। এরপর তিনি 1998 সালে 28 অক্টোবর তিনি ইংল্যান্ডে ডেভনশায়ারে তিনি মারা যান। এই ছিল টেড হিউজের সম্বন্ধে কিছু কথা। এবারে আসছি তোমাদের কবিতার লাইনে। প্রথমে আছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইস ক্লোজড। তাহলে কি বলছে এখানে? আমি বসে বনের চূড়ায়, চোখ দুটো বন্ধ করে। এখানে একটি বাজ পাখির কথা বলা হয়েছে, হক অর্থাৎ বাজ পাখির কথা। তার উচ্চ অবস্থান ও ক্ষমতার গর্ব প্রকাশ করে। যেমন প্রকৃতির সব কিছুই তার অধিকার। যেমন রাজা তার রাজ্য পর্যবেক্ষণ করছে, সে চোখ বন্ধ করে গাছের ওপর বসে থাকে, কারণ সে তার ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী। সে মনে করে পৃথিবীতে তার চেয়ে শক্তি কারো নেই। নেক্সট লাইনে ইন অ্যাকশন নো ফলসিফাই ডিম। তাহলে কি বলছে? বাজ পাখি এখন নিষ্ক্রিয় অবস্থায়, অর্থাৎ নড়াচড়া করছে না, তবুও সে কোনো মিথ্যা স্বপ্নে বিভোর নয়। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকা মাথা আর বাঁকা পায়ের মাঝে, এই দুয়ের মধ্যে তার জীবন, তার অস্তিত্ব ও তার ক্ষমতার প্রতীক লুকিয়ে আছে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। সে এত বেশি আত্মবিশ্বাসী যে সে মনে করে শিকারের চিন্তা তার সত্তার এত গভীরে যে ঘুমের মধ্যেও সে তার নিখুঁত শিকারের কৌশলগুলি মনে মনে অভ্যাস করে এবং তার থেকে আনন্দ লাভ করে। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, উঁচু গাছগুলো কি সুবিধা, অর্থাৎ উঁচু গাছগুলোর বাজ পাখির বিশ্রামের স্থান, নিচ থেকে শিকার দেখতে পারে। সে মনে করে এই গাছগুলো তার জন্যই আছে। এখানে প্রকাশ পায় তার অহংকার ও প্রকৃতির প্রতি তার নিজের আধিপত্য বোধ। দ্য এয়ার্স বয়েন্সি অ্যান্ড দ্য সানস রে, বাতাসের হালকা ভাসমানতা
তাকে সহজে ওড়াতে সাহায্য করে, আর সূর্যের আলো তাকে পথ দেখায়, শিকার চিনতে সাহায্য করে। সে মনে করে পুরো জগৎ তার দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে এখানে কি বলছে দেখো বন্ধুরা, যে প্রকৃতি প্রত্যেকটি উপাদান, আকাশ, আলো, সূর্য, গাছ, পৃথিবী সবই যেন তার জন্য কাজ করছে। তাহলে কি বলছে, আর অফ অ্যাডভান্স টু মি, মানে কি বলছে এখানে তোমাদের, প্রকৃতি প্রত্যেকটি উপাদান, আকাশ, আলো, সূর্য, গাছ, পৃথিবী সবই যেন তার জন্যই কাজ করছে। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। এখানে আর্থ ফেস আপওয়ার্ড অর্থাৎ পৃথিবীর মুখ ওপরের দিকে, বাজ পাখি উঁচুতে বসে নিচের দিকে তাকিয়ে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। রাফ মানে কি তোমরা জানো, রুক্ষ বা খসখসে। মাই ফিট আর লকড মানে বাজ পাখি পা দিয়ে গাছের ছালকে শক্তভাবে আঁকড়ে রেখেছে। লকড শব্দটি শুধু আঁকড়ে ধরা নয়, বরং এক ধরনের অটল নিয়ন্ত্রণ। আপন দ্য রাফ বার্ক মানে কি বলছে, রাফ বার্ক মানে কি গাছে রুক্ষ শুষ্ক ছাল, অর্থাৎ এই পুরো লাইনটার অর্থ হলো আমার পা শক্ত করে আঁকড়ে আছে রুক্ষ বৃক্ষের ছালে। নেক্সট, ইট লুক দ্য হোল অফ ক্রিয়েশন। তাহলে কি বলছে, এখানে টু, আগে তোমাদের এটা বলে দিই লাইনটা, তোমাদের পুরো লাইনটা, টু প্রডিউস মাই ফিট মাই ইচ ফেদার। তাহলে এখানে কি বলছে, আমাকে সৃষ্টি করতে আমার পা আর প্রতিটি পালক গড়ে তুলতে সমগ্র সৃষ্টি জগতের শক্তি লেগেছিল। তাহলে কি বলে, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, অর্থাৎ আমাকে সৃষ্টি করতে সমগ্র সৃষ্টি শক্তি লেগেছে, কারণ সে মনে করে প্রকৃতি শ্রেষ্ঠ সৃষ্টি সে। টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার মানে কি আমাকে সৃষ্টি করতে আমার পা আর প্রতিটি পালক গড়ে তুলতে। নেক্সট, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। নাও এখন, আই হোল্ড মানে আমি ধরে আছি, ক্রিয়েশন মানে সৃষ্টি, মানে কি সমগ্র জগৎ, ইন মাই ফুট আমার পায়ের নিচে। এখন আমার পায়ের তলায় ধরা আছে সমগ্র সৃষ্টি। বাজ পাখি নিজেকে ঈশ্বরের স্থান দিয়ে মনে করছে যে সে নিজের পায়ের নিচে অবস্থিত সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, সে নিজেকে শক্তিশালী বলে মনে করে। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইন ইট অল স্লোলি। অর ফ্লাই আপ অথবা আমি আকাশে উড়ে যাই, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি এবং ধীরে ধীরে পৃথিবীর চারপাশে ঘুরি। এই লাইনে কবি বাজ পাখির দৃষ্টিকোণ থেকে ক্ষমতার অনুভূতি প্রকাশ করেছেন। বাজ পাখি আকাশে উঁচুতে উড়ে পুরো পৃথিবীকে নিচে দেখে, সে যেন প্রকৃতির রাজা, তার মনে হয় পৃথিবী তার চারপাশে ঘুরছে এবং সেই সব কিছু নিয়ন্তা। নেক্সট লাইন, আই কিল ওয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আই কিল ওয়ার আই প্লিজ আমি যেখানে ইচ্ছা সেখানে হত্যা করি। বিকজ ইট ইজ অল মাইন কারণ সব কিছুই আমার। এই অহংকার বাজ পাখির আত্মবিশ্বাস ফুটে উঠেছে। সে যা চায় তাই করে, যেখানে ইচ্ছা সেখানে হত্যা করে, কারণ সে মনে করে আকাশ, বন, শিকার সবই তার নিজের অধিকার। There is no sophistry in my body. আমার দেহে কোনো ছলনা নেই
এখানে বলা হচ্ছে তার শরীর বা আচরণে কোনো ছল চাতুরি নেই। মাই ম্যানার্স আর ক্লিয়ারিং অফ হেডস। এখানে ম্যানার্স মানে শুধু সভ্যতার আচরণ নয়, বরং তার সভ্য স্বভাব অভ্যাস। তার অভ্যাস হলো দ্রুত ও নির্মমভাবে শিকারকে হত্যা করা, যেন মাথাচেরা। নেক্সট লাইন, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে কি? মৃত্যু ঘটানোর দায়িত্ব বা ক্ষমতা যা প্রকৃতি আমাকে দিয়েছে, প্রকৃতি তাকে যে শক্তি দিয়েছে তাতে সে ইচ্ছা মতো হত্যা করতে পারে। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইন ডাইরেক্ট। কি বলছে? ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট মানে কি? কারণ আমার ওড়ার পথ একটাই, ইজ ডাইরেক্ট সোজাসুজি। তার ওড়ার পথ একটি মাত্র, সরাসরি, কোনো বাধা নেই। দেখো বন্ধুরা, তার অস্তিত্ব ও শক্তি অন্য মৃত্যু ও ধ্বংসের ওপর নির্ভরশীল। দেখো এখানে বাজ পাখি নিজের নির্মমতাকে গর্বের সঙ্গে ঘোষণা করছে। সে হত্যাকে পাপ মনে করে না, কারণ সেটাই তার প্রকৃতি, তার বেঁচে থাকার নিয়ম। নেক্সট, থ্রু দ্য বন্ডস অফ দ্য লিভিং। তাহলে কি বলছে? জীবিত প্রাণীদের হাড়ের ভিতর দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের একটু আগে আমি বললাম তার ওড়ার পথ একটি মাত্র, সরাসরি, কোনো বাধা নেই, কিন্তু সেই পথ জীবিত প্রাণীর হাড়ের ভিতর দিয়ে, অর্থাৎ তার অস্তিত্ব ও শক্তি অন্যের মৃত্যু ও ধ্বংসের ওপরও নির্ভরশীল। নেক্সট লাইন, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। তাহলে কি বলছে? নো আর্গুমেন্টস, কোনো যুক্তি নেই, অর্থাৎ কোনো যুক্তি কেড়ে নিতে পারে না আমার অধিকার। এই লাইনটাতে বাজ পাখির অহংকার, আত্মবিশ্বাস ও প্রকৃতির শক্তি কি প্রকাশ করে। বাজ পাখি বোঝাতে চাইছে তার অধিকার, যেমন শিকার করার, হত্যা করা বা রাজত্ব করা, তার এই যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য তার কোনো যুক্তি নেই, যুক্তির কোনো প্রয়োজন নেই। দ্য সান ইজ বিহাইন্ড মি। দ্য সান মানে কি? সূর্য। ইজ বিহাইন্ড মি মানে আমার পিছনে থাকে, অর্থাৎ সূর্য আমার পিছনে রয়েছে। দেখো বন্ধুরা, বাজ পাখি এখানে বলতে চাইছে সূর্য অর্থাৎ আলো, শক্তি ও জীবনের উৎস, তার পিছনে মানে প্রকৃতি, সর্বশক্তি যেন বাজ পাখির পক্ষেই কাজ করছে। দেখো বাজ পাখি নিজেকে প্রকৃতির সর্বোচ্চ অবস্থানে কল্পনা করে। নেক্সট লাইন, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। নাথিং মানে জানো কিছুই না, হ্যাজ চেঞ্জ মানে কি? বদলায়নি, সিন্স আই বিগ্যান আমার শুরু হওয়ার পর থেকেই, অর্থাৎ আমি শুরু করার পর থেকেই কিছু বদলায়নি। তার মানে সে বোঝাতে চাইছে তার ক্ষমতা, তার অধিকার, তার প্রকৃতি সব কিছুই যেমন ছিল শুরুতে, কোনো পরিবর্তন হয়নি, কোনো শক্তি নত করতে পারেনি। তাহলে এটা হলো বাজ পাখিটির অহংকার ও আত্মবিশ্বাসের চূড়া। সে মনে মনে ধরে নিয়েছে প্রকৃতির অন্য কিছু বদলায়নি, কিন্তু তার শাসন ও ক্ষমতা চিরন্তন। মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। মাই আইস মানে কি? মাই আই মানে কি? আমার চোখ। হ্যাজ পারমিটেড মানে অনুমতি, নো চেঞ্জ কোনো পরিবর্তন নেই। তাহলে কি বলছে? অর্থাৎ আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমতি দেয় না। এখানে আই কেবল চোখ নয়, এটি দৃষ্টি, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকে বোঝাচ্ছে। বাজ পাখি মনে করে তার চোখ, তার ইচ্ছা, তার দৃষ্টিতেই প্রকৃতির নিয়ম নির্ধারণ করে। পরিবর্তন, বিকাশ বা ধ্বংস সব কিছুই তার অনুমতির ওপর নির্ভরশীল। অর্থাৎ বাজ পাখি ইচ্ছা ছাড়া প্রকৃতিতে কিছুই পরিবর্তিত হতে পারে না। তাহলে সে বোঝাতে চাইছে ভার, তার দৃষ্টি সর্বশক্তিমান, তার নজরে নিচে যা আছে সেখানে কোনো পরিবর্তন ঘটতে পারে না, কারণ তার চোখ প্রকৃতির ওপর কর্তৃত্ব করে। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আই এম গোয়িং টু আমি রাখতে চাই, কিপ মানে কি? বজায় রাখা।
থিংস লাইক দিস, সব কিছুই এমন, অর্থাৎ আমি সব কিছুই এমন বজায় রাখবো। সে যেমন পৃথিবীকে দেখছে, যেভাবে নিয়ন্ত্রণ করছে, তেমনইভাবে সব কিছু সে চিরকাল বজায় রাখবে। বাজ পাখি নিজেকে প্রকৃতির রাজা, তার দৃষ্টিতে সে নিয়মে সে শিকার করে, হত্যা করে, রাজত্ব করে, সেটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সব কিছুই এমনই থাকবে যেভাবে সে রেখেছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যতদূর অবধি তোমাদের এটা কবিতাটা পড়িয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সেই লাইনগুলো বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।